শেখ হাসিনা তিনি একাধিকবার বললেন যে আমি আসব, দেশে আসব, খুব শীঘ্রই দেশে আসব, আদালতে আমি হাজিরা দেব, তাদের মুখোমুখি হব, দেখি আমার কি করে তারা, দেখি আমার কি করতে পারে, এই কথা তিনি বললেন। অর্থাৎ তিনি খুব জোর দিয়ে বলার চেষ্টা করলেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরছেন এবং আইনের মুখোমুখি তিনি হতে চান, আদালতের মুখোমুখি হতে চান। তার মানে কি তিনি দেশে ফিরে সত্যি সত্যি বিচারের মুখোমুখি হবেন? দেশে ফিরলে তো তাকে মানে আদালতে হাজিরা দেওয়ার অপশন নিশ্চয় দেওয়া হবে না। দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে, কারাগারে পাঠানো হবে, হয়তো সর্বোচ্চ তাকে সম্মান, এই সরকার যে তাকে সম্মান দেখাবে সেটা ভাবার কোনো কারণ নেই। তবে তারপরেও আন্তর্জাতিক ব্যাপারগুলো মাথায় রেখে যদি সর্বোচ্চ করে তাহলে হয়তো সরাসরি আদালতের মানে কারাগারের করিডোরে না নিয়ে গিয়ে কোনো একটা গৃহে আদালত কারাগার বানিয়ে সেখানে বন্দি করে রাখতে পারেন, সেই ঘটনা ঘটতে পারে। সেখানে পুলিশ পাহারাতেই তার আদালতে হাজিরার ব্যাপারটা হবে, নিজে থেকে হাজিরার ব্যাপারটা হয়তো হবে না। কিন্তু তার আত্মবিশ্বাস দেখা গেল, তিনি বললেন যে তিনি আসবেন, আদালতে হাজিরা দেবেন, বিচারের মুখোমুখি হবেন এবং দেখে নেবেন যে তার কে কি করতে পারে, এই আদালত তার বিচার কিভাবে করতে পারে। বাস্তবতা কি সেদিকেই যাচ্ছে? আবার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এটাও বললেন যে আমি যেখানে আছি সেখানে থেকে তো আমি কথা বলতে পারছি, আমি বিভিন্ন মেসেজ দিতে পারছি, নেতাকর্মীদের আপনাদের খোঁজ নিতে পারছি। 2007 সালে আমি যখন জোর করে দেশে ফিরি তখন তো আমাকে কথা বলতেও দেওয়া হয়নি, আমাকে তো বন্দি করে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল বলে আমি কোনো কথা বলতে পারিনি, কারো খোঁজ খবর নিতে পারিনি। কিন্তু এখন যেখানে আছি সেখানে থেকে খোঁজ খবর নিতে পারছি সবার এবং কথা বলতে পারছি। আমি সমস্ত কিছুই দেখছি, সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছি। খুব শীঘ্রই আমি দেশে ফিরবো এবং ওদের মুখোমুখি হব। এই যে মেসেজটা তিনি দিলেন, তার মানে কি ব্যাপারটা এরকম হতে যাচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার কূটনৈতিকভাবে সফলতার দিকে চলে গেছেন, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে, তাকে ফিরিয়ে আনতে পারবেন প্রফেসর ইউনূসের সরকার, এটা শেখ হাসিনা বুঝে গেছেন, সেই কারণেই আগেভাগে কর্মীদের জানিয়ে দিলেন যে তিনি ফিরছেন। ব্যাপারটা এরকম, নাকি শেখ হাসিনাই বরং আন্তর্জাতিক অঙ্গনে লবিংয়ে অনেকখানি এগিয়ে গেছেন, তিনি এখন দেশে ফেরার মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছেন, দেশে ফিরলে এই সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, সেরকমটা? দুই ক্ষেত্রে দুই পক্ষই তো লবিং করবে, আন্তর্জাতিক লবিং করবে। যে পক্ষ লবিংয়ে এগিয়ে যাবে সেই পক্ষেরই আপাত অর্থে জয় হবে, সেটাই মনে হওয়া স্বাভাবিক। কিন্তু কোন পক্ষ লবিংয়ে এগিয়ে গেল সেটা বুঝে ওঠাটা খুব মুশকিল। তবে শেখ হাসিনার কণ্ঠে গতকালকে যেরকম আত্মবিশ্বাস দেখেছি, তাতে মনে হচ্ছে যে তিনি আগের তুলনায় আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আত্মবিশ্বাসী হওয়ার খুব একটা কারণ আছে বলে আন্তর্জাতিক মহল থেকে মনে হচ্ছে না। কারণ আন্তর্জাতিক মহল বর্তমান সরকারের উপরে শেখ হাসিনা বিষয়ে কোনো চাপ এখন পর্যন্ত দেয়নি। একটা চাপ দিয়েছে বিভিন্ন দেশ এবং জাতিসংঘ থেকে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার কথা হচ্ছে সেটার বিপক্ষে বেশিরভাগ দেশ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নরা কথা বলছেন। এটাই শুধু একমাত্র এখন পর্যন্ত আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য পজিটিভ দিক হিসেবে দেখা যাচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা, তার বিচারের বিরুদ্ধে কারো কথা বলা, এই রকম দৃষ্টান্ত এখন পর্যন্ত দেখা যায়নি। সুতরাং তাকে দেশে ফিরে আসলে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে, আর সেই বিচারের মুখোমুখি হতে হলে তাকে প্রথমে গ্রেপ্তার হতে হবে, কারাগারে থাকতে হবে। সেই পরিণতি ভোগ করার জন্যই কি তিনি দেশে ফিরবেন? অনেকদিন পরেই মনে হলো শেখ হাসিনার একটা বড় অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেল এবং সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় 20 মিনিটের মতো তিনি বক্তব্য দিলেন। সেই বক্তব্যেই তার ফেরার বিষয়টি বোঝা গেল, শোনা গেল। শেখ হাসিনা কি তবে সত্যি সত্যি ফিরছেন? তিনি দেশে ফিরে আসছেন? সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? ফিরে আসলে তিনি কি স্বইচ্ছায় আসছেন, নাকি সরকার
আন্তর্জাতিকভাবে পরিস্থিতি তৈরি করে তাকে ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন। কি বলতে চাইলেন তিনি কি সত্যি দেশে ফিরে আসছেন? দেশে ফিরে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে? তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হবে নাকি কোনো নির্দিষ্ট একটা জায়গায় গৃহবন্দী করে রাখা হবে, যেমনটা 2007 সালে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল সংসদ ভবনের পাশে একটি ভবনে? সত্যি সত্যি কি বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের নামে করিডোর দিতে বাধ্য হচ্ছে? সেরকম পরিস্থিতি বোধহয় ডোনাল্ড ট্রাম্প তৈরি করে দিলেন। বাংলাদেশের কোনো লবিংই, বর্তমান সরকারের প্রফেসর ইউনূস সরকারের কোনো লবিংই কাজে আসলো না। আমেরিকার যে অতিরিক্ত শুল্ক, এই অতিরিক্ত শুল্ক 3 মাস স্থগিত থাকার পরে নতুন করে যে 14টি দেশের উপরে চিঠি দেয়া হয়েছে, নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশকেও রাখা হয়েছে। তার মানে আমাদের জন্য ব্যবসাটা, আমাদের ব্যবসায়ীদের জন্য সামনের অগ্রযাত্রাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এখান থেকে পরিত্রাণের একটা উপায় অবশ্য ডোনাল্ড ট্রাম্প বাতলে দিয়েছেন, সেটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোন দিকে যাচ্ছে এটার উপরে নির্ভর করবে এটা পুনর্বিবেচনা করা হবে কি হবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইনডাইরেক্টলি স্পষ্ট বলে দিয়েছেন, হয় করিডোর দাও, নয়তো শুল্কের খাড়া মাথায় নিয়ে এবার ব্যবসা করো। কি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে? শেষ পর্যন্ত আমরা শতভাগ পরাজিতই হতে চলেছি। আমেরিকার নতুন করে শুল্ক আরোপ এবং সেই ঘোষণাটা এসে গেছে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন, বাংলাদেশ সরকারও সেই চিঠি পেয়ে গেছে, সেটা সরকারের পক্ষ থেকে স্বীকারও করে নেওয়া হয়েছে। বিবিসি বাংলা নিশ্চিত করছে এটা, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বাংলাদেশি পণ্যের উপরে 35% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। সেখানেই বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপরে 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়া সহ 14টি দেশ রয়েছে, যে কথা প্রথমেই বলছিলাম। তবে শুল্ক কার্যকরের সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন, 1 আগস্ট থেকে এটা কার্যকর হবে। নতুন শুল্ক আরোপের কথা জানিয়ে 14টি দেশের নেতাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চিঠিতে ট্রাম্প বলেছেন, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের উপরে 35% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাত ভিত্তিক যে শুল্ক দেয়া হয় তার অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে। চিঠিতে ট্রাম্প আরও লিখেছেন, অনুগ্রহ করে উপলব্ধি করবেন যে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, অনুগ্রহ করে উপলব্ধি করবেন যে আপনাদের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি, বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম এটা। তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। একটা শর্ত, একাধিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে আরোপিত 35% শুল্কের সাথে নতুন করে শুল্ক যোগ করা হবে। অর্থাৎ বাংলাদেশ যদি আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয় তাহলে এই 35%-এর জায়গায় আরও বেশি শুল্ক আরোপের ঘোষণা দেবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে তেমন কিছুই করার নেই। ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য দেশের বাজার উন্মুক্ত করতে চায় বা শুল্ক অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে তাহলে এই চিঠির কিছু অংশ তিনি পুনর্বিবেচনা করতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উপরে ভিত্তি করে এই শুল্ক হার বাড়ানো বা কমানো হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আপনি কতটা তৈরি করছেন, কতটা ভালো করছেন সেটার উপরে এটা কমানো বাড়ানো হবে। এই ঘোষণা অর্থাৎ স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এটার ব্যত্যয় হবে না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা কেমন হচ্ছে সেটার উপরেই নির্ভর করবে এটা কমানো হবে নাকি এটাই থাকবে। তার মানে হচ্ছে যে করিডোর তুমি দেবে কি দেবে না, সেন্ট মার্টিন দ্বীপ তুমি দেবে কি দেবে না, বন্দর তুমি দেবে কি দেবে না, তার উপরে নির্ভর করবে শুল্ক কমবে কি কমবে না। কোনো উপায় নেই। এদিকে বাংলাদেশ সরকার থেকে বলা হচ্ছে, শুল্ক নিয়ে প্রেস সেক্রেটারি
মুশারিফ জানিয়েছেন, শুল্ক নিয়ে আলোচনা এখনো চলমান আছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন। সেখানে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও রয়েছেন। অনেকদিন থেকে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আমেরিকায় আছেন, যাতায়াত করছেন। মাঝখানে একবার অন্য দেশে গিয়েছিলেন, আবার আমেরিকায় গিয়েছেন। তার মানে হচ্ছে যে খলিলুর রহমান সম্পর্ক উন্নয়নের যখন লন্ডন সফর হলো, তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হলো, তারপর থেকেই কিন্তু খলিলুর রহমান আমেরিকায়। তিনি অনেক চেষ্টা করেছেন, সেই চেষ্টা বিভিন্ন মাধ্যম বলছে খলিলুর রহমানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি এই শুল্ক ঠেকাতে পারেননি। ট্রাম্প সরকার এই শুল্কের ঘোষণা দিয়ে দিয়েছে। যখন তিনি আমেরিকাতে অবস্থান করছেন তখন এই শুল্কের ঘোষণা দেয়া মানে এটাই প্রমাণ করে যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ব্যর্থ হয়েছেন। তার মানে কি বাংলাদেশের যে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়েছে করিডোরের বিরুদ্ধে, সেনাবাহিনী, সাধারণ জনগণ, রাজনীতিবিদ, রাজনৈতিক দল, সেই চাপের কারণে সরকার করিডোর দেওয়ার ব্যাপারে প্রথমে এক ধরনের গ্রিন সিগন্যাল দেয়া কিংবা রাজি হওয়ার পরেও যখন তাদের মতামত চেঞ্জ করেছে, তখন ডোনাল্ড ট্রাম্প সরকার এক ধরনের ক্ষেপে গেছে এবং শুল্ক আরোপটা তার প্রথম বলা যায় যে প্রতিশোধ পরায়ণতা, যে তুমি দেবে না, তুমি কথা রাখবে না, এই যে শুল্ক আরোপ দিলাম। তাতে করে হবে কি, বাংলাদেশের সমস্ত রপ্তানি পণ্য আমেরিকার ব্যবসায়ীরা অতিরিক্ত শুল্ক দিয়ে কিনতে হবে। আর অতিরিক্ত শুল্ক দিয়ে তারা যখন কিনতে বাধ্য হবে, তখন বাংলাদেশের রপ্তানি পণ্যের দাম কমাতে চাপ দেবে তারা। রপ্তানি পণ্যের কম দামে পণ্য রপ্তানি করতে হবে। এতে করে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হবে। বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস পণ্যের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। গার্মেন্টস পণ্যের উপরে কি রকম খড়গ নেমে আসছে তাহলে সেটা খুব সহজেই অনুমান করা যায়। এই কারণেই বারবার বিভিন্ন দিক থেকে আলোচনা হচ্ছে দ্রুত নির্বাচন, দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রাষ্ট্রপ্রধানই সহযোগিতা করবে না। যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক সরকার ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তৈরি হবে না, বাণিজ্য সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে যাবে না। এই যে অতিরিক্ত শুল্ক, শেষ পর্যন্ত প্রথমে বিভিন্ন দেশ অনুরোধ করেছিল, সেই বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে 3 মাস ডোনাল্ড ট্রাম্প সরকার সেটাকে স্থগিত করেছিলেন। আবারও যে ঘোষণা দিল 1 আগস্ট থেকে এটা আগের মতোই কার্যকর হবে, তখন বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা যে ত্রাহি অবস্থার দিকে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমরা কি এই সরকারকে নিয়েই তাহলে পথ চলবো? এই সরকারকে নিয়ে পথ চলে আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক, আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক